আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত হয়ে আমাদেরকে যারা ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম হাসান হাবিব, আমি প্রফেসর এবং ডিরেক্টর ট্রেনিং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আলী, মেম্বার স্টেট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহাত হোসেন, সদস্য প্রশাসন স্টেট। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল, আমি সালিমা জাহান, সদস্য নবায়নযোগ্য জ্বালানি শ্রেডা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শেখ রিয়াজ আহমেদ, আমি পরিচালক নবায়নযোগ্য জ্বালানি শ্রেডা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মালিক, আমি সিইও। আসসালামু আলাইকুম, শুভ সকাল, আমি আলমুদাবির বিন আনাম, আমি জিএস বাংলাদেশ এনার্জি প্রোগ্রামের হেড। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি লতিফ হাসান, হেড অফ কর্পোরেট রিস্ক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আসসালামু আলাইকুম, আমার নাম মেজবাউদ্দিন আহমেদ, আমি আইডিএলসি ফাইন্যান্সে কাজ করি অ্যাজ জেনারেল ম্যানেজার, হেড অফ কর্পোরেট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলতাফ হোসেন, আমি এবি ব্যাংকে আছি, আমি হেড অফ কর্পোরেট। আসসালামু আলাইকুম, শুভ সকাল, আমি মাহবুবুল ইসলাম, কাজ করি প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশে, ওয়েস্ট টু এনার্জি স্পেশালিস্ট। Assalamu alaikum, Dr. Shirin Ibrahim, Senior Project Management Specialist and responsible for ADB Energy Portfolio in Bangladesh. আসসালামু মামুন খান, বিআইবি। আসসালামু আলাইকুম, ডক্টর লিয়াকত হোসেন মোড়, ডিএমডি বাংলাদেশ কৃষি ব্যাংক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর উত্তরা ব্যাংক লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান জামিল হাসান, হেড অফ রেভিনিউ বিজনেস, মিডিয়াম ব্যাংক লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনিসুর রহমান, টিএমডি অগ্রণী ব্যাংক লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি কাজী আলমগীর, এমডি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। Assalamu alaikum and good morning to you all. My name is Mohammad Ihtisham Rahman. I am the head of Structured Finance Unit of Mutual Trust Bank Limited. Thank you. আসসালামু আলাইকুম, আমি জহুরুল্লাহ আল-আলফা ইসলামিক ব্যাংক লিমিটেড, হেড অফ সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিট। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ তাহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আমি শাকির রহমান, আমি গ্রিন ফাইন্যান্সিং ডেস্কের ইনচার্জ হিসেবে আছি বোর্ড ব্যাংক থেকে। আমি চক্রবর্তী, ডিএমডি ব্র্যাক ব্যাংক। আমি মোহাম্মদ তৌফিকুল আলম খান, ডিএমডি প্রাইম ব্যাংক। Assalamu alaikum, আমি একে শাহনাজ, ডেপুটি ডিরেক্টর ঢাকা। আসসালামু আলাইকুম, আমি মারা আজম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ট্রাস্ট ব্যাংক। Good morning, আকবর হাকিম, ম্যানেজিং ডিরেক্টর, ইয়ারআই এবং ঢাকা চেম্বার একজন পরিচালক। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান, সিইও গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ। আমি ডক্টর এটিএম সাইফি মুজিব, প্রফেসর এবিএ ঢাকা ইউনিভার্সিটি, দ্য সেম টাইম আমি ভাইস চেয়ারম্যান গ্রিন টেক ফাউন্ডেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম তৌফিক আহমেদ চৌধুরী, আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ মোহাম্মদ দাস্তারি, অতিরিক্ত সচিব বিদ্যুৎ বিভাগ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান, আমি সুনামগঞ্জ এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বর্তমানে প্রতিমন্ত্রী হিসাবে পরিকল্পনা এবং অর্থ উভয় স্তরে কাজ করি। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল, আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রেডা সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটিতে চেয়ারম্যান হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আহমেদ জামাল, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিক জুবায়ের, সদস্য হিসেবে কাজ করছি শ্রেডাতে। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ, ডিএমডি, এনআরবি ব্যাংক। আমরা স্যার অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে। বাংলাদেশ ব্যাংক এই কার্যক্রমের শুরু থেকেই অত্যন্ত ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয় এবং ব্যাংকগুলি যাতে
রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে ফাইন্যান্সিং এ এগিয়ে আসে, সেই জন্য প্রয়োজনীয় যে সমস্ত বিধিবিধান সেগুলি তারা প্রণয়ন করে। বিশেষ করে আমরা এতদিন অফ গ্রিড এলাকায় ছোট ছোট সিস্টেম নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা এখন চলে এসেছি অন গ্রিড এলাকায় নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে। আপনারা অনেকেই জেনে খুশি হবেন যে সরকার সম্প্রতি গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেট মিটারিং পলিসি অ্যাপ্রুভ করেছেন। এই নেট মিটারিং পলিসি অ্যাপ্রুভ করার ফলে রুফটপ সোলারের ক্ষেত্রে একটি যুগান্তকারী কার্যক্রম বাংলাদেশে শুরু হবে বলে আমাদের বিশ্বাস, কারণ ইতিমধ্যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রুফটপগুলিতে সোলার সিস্টেম বসানোর জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে। গত বছরের যে ফিগার, ব্যাংকগুলো কতটুকু জ্বালানি সেক্টরে বা রিনিউয়েবল এনার্জি এফিসিয়েন্সিতে কতটুকু ফাইন্যান্সিং করছে, এই ফিগারটা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে কম। তার মানে এটা ধীরে ধীরে বাড়ছে। এবং দেয়ার আর লিটারেচার, পাবলিশ লিটারেচার যেগুলো বলে যে গ্রিন ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক রিনিউয়েবল এনার্জিতে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে এবং অ্যাজ এ হোল ক্লিন এনার্জি ফাইন্যান্সিং এর ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাংক বা কোনো এনটিটি ইফেক্টিভলি ফাইন্যান্সিং করতে গেলে অন্য স্টেক হোল্ডারগুলোর সাপোর্ট অত্যন্ত জরুরি। এটা ছাড়া ইফেক্টিভলি এই ফাইন্যান্সিং গুলো করা সম্ভব নয়। লিমিটেড নলেজ, অ্যাওয়ারনেস, ক্যাপাসিটি, এইটা একটা ট্রেমেন্ডাস চ্যালেঞ্জ। অনেকে এই ধরনের অনেকগুলো গ্রিন প্রোডাক্ট, রিনিউয়েবল এনার্জি প্রোডাক্ট এগুলোর সাথে একদম পরিচিত না, তারা জানেন না। সেক্ষেত্রে যারা স্টেক হোল্ডার আমরা আছি, যারা ব্যবহার করেন, যারা ইন্টারমিডিয়েট, যারা বিভিন্ন প্রতিষ্ঠান, যারা সরাসরি এটার সাথে সম্পৃক্ত, তাদের অবশ্যই অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য কন্টিনিউয়াসলি কাজ করার প্রয়োজন। সেক্ষেত্রে অন্য স্টেক হোল্ডারগুলো, গভর্নমেন্ট কাজ করছে, ব্যাংকগুলো নিজেরা কাজ করছে, আমরা কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় আরেকটা গ্রুপ আসতে পারে, সেটা হলো বিভিন্ন দেশের কনটেক্সটে আমরা দেখেছি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনগুলো, দে আর ভেরি অ্যাক্টিভ। তারা কিন্তু ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারা কালেক্টিভলি ডিসাইড করে যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড যেটা আমরা সবাই ফলো করবো, এই ধরনের গ্রিন ফাইন্যান্সিং তারা নিজেরাই ডিসিশন নেয়। সুতরাং সেটা হয়তো একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ হতে পারে। আচ্ছা, যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের নেবাররা কি করছেন এই ব্যাপারে, সেটা আমার কাছে মনে হয় দেখা উচিত। আমরা যদি ইন্ডিয়ান এক্সাম্পল দেখি তবে সেটা দেখবো যে তাদের কিন্তু একটা মেজর চেঞ্জ হচ্ছে পলিসি লেভেলে, কারণ একটা ফরেস্টেশন ইজ আ মেজর ইস্যু। অ্যান্ড অবশ্যই এনার্জি নিয়ে যখন কথা হচ্ছে, ওদের স্টেটমেন্টস আর 40% they'll reduce in fossil fuel related energy. So policy statement is supposed to be the key thing যখন আপনি এই ধরনের জিনিস ড্রাইভ করছেন। আপনি যদি পাকিস্তান দেখেন, শ্রীলঙ্কা দেখেন, সবাই কিন্তু এরকম একটা পলিসি স্টেটমেন্ট দিয়েই তারা এগিয়ে যাচ্ছেন। তো we need ECS, export credit agencies, and PEP, the loan distribution network. And for 12-15 years sort of financing project, we need insurance covers. It's not a normal insurance that can extend it. So that would be my comments to start with. আমি মিসবাউদ্দিন আহমেদ, আইডিএসি ফাইন্যান্সিং। আপনারা জানেন আইডিএসি ফাইন্যান্সিং নন ব্যাংক প্রতিষ্ঠান, লিডিং নন ব্যাংক। তো আমাদের গ্রিন স্পেস কিছু আমাদের পাইওনিয়ারিং ইনিশিয়েটিভ আছে। তো আজকে ডিসকাশনটা হলো এনার্জি সাস্টেনেবিলিটি, ক্লিন এনার্জি নিয়ে। আমরা যেমন এনার্জি এফিসিয়েন্সিতে আমাদের অনেক কাজ হয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়েছে, গ্রিন ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে। বাট এই জায়গাটা আসলে আমরা নির্ভর ব্যাংক এফআই এর জন্য যেমন রিমেম্বার করলো, আমাদের ফাইন্যান্সিং অ্যাট অল ম্যাচ করে না সাথে। যেমন বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং যেটা আছে সেটা তো 10 কোটি টাকার জন্য, তো এটা কোনোভাবেই এটার সাথে আসে না। সেটা জন্য ডিফারেন্ট ফান্ডিং অপরচুনিটি লাগবে। আমরা যে একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছি স্পন্সরদের সাথে, দেশি বিদেশি, সো ওখানে ফান্ডিং একটা ইস্যু আসে, বাট অ্যাট দ্য সেম টাইম আদার ইস্যুস রিমেইন দেয়ার, ল্যান্ড ইস্যু, টেকনোলজি ইস্যুস, গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট ইস্যুস, টেকস লট অফ টাইম। আমি 2 বছর ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, এখনো সে এলওয়াই নিয়েই বসে আছে, সামনে আগে করছে। সো আমরা যদি 6000 মেগাওয়াটের টার্গেটে যেতে চাই, উই নিড টু ওয়ার্ক আ লট ইন ফ্যাক্ট। আমি এখানে ফোরামে আপনাদের বলবো, রিকোয়েস্ট করবো যে এটা দে প্রোভাইড বোথ গ্রান্ট অ্যান্ড লং টার্ম ক্রেডিট। হ্যাঁ, এটা ঠিক, এখানে ফান্ডিংটা পাওয়ার ব্যাপারে একটু জটিলতা আছে, প্রসেস একটু লম্বা প্রসেস, বাট এগেইন ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। এবং এটার মধ্যে যদি একবার অ্যাক্সেস দিতে আমরা পেতে পারি, ইটস লাইক আ ব্যাংক বল। I mean over there, but they have committed that each year, starting from 2020, $100 billion will be allocated each year, $100 billion. এখন এটা যদি মানে অপরচুনিটি আমরা যদি অ্যাভেল করতে না পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য হবে কান্ট্রি। কারণ আপনাদের ছোট্ট এক্সাম্পল দিই,
countries like Mongolia, Morocco, India, ওরা কিন্তু অলরেডি এখান থেকে একাধিক প্রজেক্টে টাকা নিয়ে দিয়েছে। তো মানে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে yes, আমাদের এই ব্যাপারে আপনাদের লং টার্ম কনস্ট্রাকটিভ ফাইন্যান্সিং দরকার। But coming back to the point which Mahmoud Malik bhai presented, যে একই সাথে ইটকলের কিন্তু 15% ইকুইটি, 35% ফান্ডিং এন্ড 50% গ্রান্ট। তো আমার একটা পয়েন্ট হচ্ছে যে আমরা কিন্তু এখন ডে ওয়ানে কিন্তু এটা ভায়াবিলিটি নেই আসলে, because of the fact that there is a component of grant which has come into play and সেটা কিন্তু ইটকল পাচ্ছে অথরিটির কাছে, এবং also to Mahmoud Malik bhai যে we as banks can we actually participate এই particular component, because otherwise আমরা কিন্তু কমপ্লিটলি একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে আছি। আমি সালিমা জাহান, সদস্য নবায়নযোগ্য জ্বালানি। আমি শুরু করছি যেখান থেকে বলা হলো ইটকল যেটা করছে গ্র্যান্ট, ইকুইটি এবং সফট লোন, সেখান থেকে এটা হতে পারে কি না যে সিএসআর ফান্ড, এটা আগে বলা হয়েছিল সিএসআর ফান্ড যেটা, সেটাকে কোর ব্যাংকিং এর সাথে ট্যাগ করে দেয়। এখানটাতে ওরকম একটা ব্যবস্থা করা যায় কিনা, কারণ ওটা তো সিএসআরটা তো পুরোটাই দিয়ে দেওয়া হবে, এই একটা হতে পারে। আর কিছু জায়গায় ক্লাস্টার সিস্টেম করে, এটা আমাদের জুবার স্যার বলেছিলেন, ক্লাস্টার সিস্টেম করে সেখানটাতে ফান্ড দেওয়া, যে একটু ছোট একটু জায়গায় একটা যদি প্রজেক্ট নেওয়া যায় তাহলে হয়তো ওটা বেশি ভায়াবল হবে না, একটু বড় করে, এটা নেট এনার্জি মিটারিং এর কথা বলছি, রুফটপ, এইভাবে করা যেতে পারে। আর কতগুলো নতুন নতুন জায়গা আছে যে জায়গাগুলোতে এই ফাইন্যান্সিং এর কথাটা চিন্তা করতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, সেটা হলো ক্যানাল ব্যাংক, যেহেতু আমাদের ল্যান্ড স্কেরসিটির কথা বলা হচ্ছে, ক্যানাল ব্যাংক সোলার পার্ক করা যেতে পারে, সেই জায়গাটাতে আমাদের কোনো বাধা আছে বলে মনে হয় না। তারপরে গ্লাস প্যানেল দিয়ে আমাদের তো ফুড সিকিউরিটির কারণে ওইটা আমাদের কনসার্ন বলে আমরা ফসলি জমিতে আমরা ব্যবহার করছি না এই সোলার ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে। সেই জায়গাটা যদি গ্লাস প্যানেল দিয়ে প্যানেল ব্যবহার করা হয় তাহলে সূর্যের আলোটা পড়ে ফসলের হয়তো ক্ষতি হবে না। আমরা শ্রেডা সম্প্রতি একটা উদ্যোগ নিয়েছি যে এরকম একটা পাইলট করা হবে। এটা যদি সফল হয় তাহলে দেখা যাবে যে আমরা ফসলি জমিও ব্যবহার করতে পারবো। তো স্যার যেটা বলছিলেন যে ফান্ডের ব্যাপ্তি এত বড় যে আসলে এই 2-3টা ব্যাংকের বাইরে আরও অনেক ব্যাংকই এটাতে অন্তর্ভুক্ত হলে মানে এটা আমাদের খুব পজিটিভ হওয়ার কিছু নেই, মানে এখানে এটার সম্ভাবনা এত বড়। আর আমরা সাউথ ইস্ট ব্যাংক আরেকটা ইন্টারন্যাশনাল সোর্স অফ ফান্ড থেকে $20 মিলিয়ন এনার্জি এফিসিয়েন্সি পারপাসে ইউটিলাইজ করেছে। এটা হচ্ছে GCPF, সুইজারল্যান্ড ব্যাংক ভিত্তিক রেসপন্সিবিলিটি এজি নামের একটা ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদেরকে এই ফান্ডটা দিয়েছে, আমরা ইউজ করেছি। এটার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, সেন্ট্রাল ব্যাংকের পলিসি মেকাররা আছেন এখানে স্যার, যে ফান্ডের প্রাইস খুব চিপ না, 5% অ্যারাউন্ড, কিন্তু ফরেন কারেন্সিতে লেন্ডিংয়ের ব্যাপারে একটা স্টিপুলেশন আছে আমাদের স্যার। আমরা একটা পার্টিকুলার রেটের উপরে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে চার্জ করতে পারি না। সেক্ষেত্রে আসলে এই ফান্ড ইউটিলাইজ করে আমরা যে ক্লায়েন্টদের দিচ্ছি সেখানে ব্যাংকের কিছু থাকছে না, জাস্ট ব্যাংক গ্রিন পারপাসে, এটা মোস্টলি এনার্জি এফিসিয়েন্সি এবং রিনিউয়েবল এনার্জি পারপাসে ইউজ হয়, এই জন্য ব্যাংক এই ফাইন্যান্সিংগুলো করছে। কিন্তু এই স্টিপুলেশনটা যদি একটু এই পারপাসে একটু ইজি করা হয় তাহলে ব্যাংক ক্যান মেক সাম প্রফিট আউট অফ ইট টু স্যার। সেটাকে স্যার ধন্যবাদ দিই যে ধরনের একটা প্ল্যাটফর্ম, এরকম একটা আলোচনার সুযোগ দেওয়ার জন্য, এবং স্যার অনুরোধ করি যাতে আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। কিভাবে কন্টিনিউ করতে পারি এ সম্পর্কে স্যার আমার ব্যক্তিগত কোনো সাজেশন নেই, তবে ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন রিফাইন্যান্সিং স্কিম রয়েছে সেটার পরিচালনা করবো না, বা সেটা নিয়ে আলোচনার জন্য এবং সেটাকে কিভাবে আরো স্ট্রেনথেন করা যায় সেটার জন্য একটা কমিটি হয়েছিল কিছু বছর আগে, এবং সেখানে মোটামুটি দেখেছিলাম যে সেক্টরের সবাই স্টেকহোল্ডাররা ছিলেন। কিন্তু সেটা কমিটিটা যদি আমরা রিভাইভ করতে পারি বা স্ট্রেনথেন করতে পারি, মানে তাহলে আমাদের হয়তো এই ওয়ার্কিং লেভেলের আলোচনাগুলো সেখানে ফলপ্রসূভাবে আরো করা সম্ভব। একটা তো হলো সাপ্লাই যে আমাদের কি পরিমাণে রয়েছে, সেখানে সবসময় অপ্রতুলতা থাকে, কিন্তু আমাদের অভিজ্ঞতা করে যতটুকু রয়েছে, অনেক শ্রদ্ধেয় ব্যাংকার মহোদয় বলছিলেন, সেটাও কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। তার কারণ হচ্ছে যে কোয়ালিটি হয়তো আমরা সে পরিমাণ
ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশনগুলো পাচ্ছি না। এবং এই জায়গাটায় যে ক্যাপাসিটি যে ল্যাক, এটাতে আসলে ডিমান্ড এবং সাপ্লাই দুই সাইডে কাজ করার প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে যে ভালো ব্যাংকেবল প্রপোজাল তৈরি, আর একটা হচ্ছে যখন আমরা ইভালুয়েট করছি আমাদের আসলে যেহেতু এটা একটু ডিফারেন্ট, একটু ইনোভেটিভ, একটু নতুন, শুরুর দিকে মনে হয় একটু টেকনিক্যাল ফুল দরকার রয়েছে ব্যাংকের, যেরকম কল ডেফিনেটলি তাদের অনেক স্ট্রং রয়েছে, কিন্তু দেশের ডেভেলপমেন্টকে কম্প্রোমাইজ করে এগোতে না পারি, সেজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমরা 1.5 বছরের মধ্যেই কিন্তু টোটাল ফান্ড আমাদের লাইন আপ হয়ে গেছে ইন্ডাস্ট্রির বিষয়ে। ইন্ডাস্ট্রিজ আর ইগার টু বি দ্য এনার্জি এফিশিয়েন্ট, কারণ তাদেরকে হতে হবে। বিশেষ করে আমাদের সবচেয়ে বড় সেক্টর হলো গার্মেন্টস এন্ড টেক্সটাইল সেক্টর। তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নর্থ আমেরিকার মার্কেটে ঢুকতে হলে আগামী বছর থেকে দে মাস্ট হ্যাভ টু ডিক্লেয়ার দ্য টার্গেট। আমরা জায়গার ওই ফান্ড অলরেডি লাইন আপ হয়ে গেছে এবং আমরা তাদের কাছে এডিশনাল ফান্ড চেয়েছি। ইতিমধ্যে এডিবি ইন্টারেস্ট শো করেছে টু পার্টিসিপেট ইন দ্যাট ফান্ড। আমরা এডিবিকে রিকোয়েস্ট করেছি যে অ্যাপার্ট ফ্রম ইটকল এন্ড বিআইএফএল আমরা কিভাবে এগুলি অন্যান্য ব্যাংকগুলিতে দিতে পারি, মানুষ যারা অনেক ইন্ডাস্ট্রি আছে কোনো একটা পার্টিকুলার ব্যাংকের সাথে সে বিজনেস ইনভলভ, নো ইচ আদার, সে বেশি কমফোর্ট ফিল করে ওই ব্যাংক থেকে রাদার করে গো ফর এ ডিফারেন্ট ইনস্টিটিউশন, সো দ্যাট সেটাকে কিভাবে ফেসিলিটেট করা যায়। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হচ্ছে, দে অলসো শোড ইন্টারেস্ট আমাদের এই প্রোগ্রামের সাকসেস দেখে। নাও অল ডেভেলপমেন্ট পার্টনার্স, বিশেষ করে ব্যাংকিং ইনস্টিটিউশনগুলি, তারা ইন্টারেস্ট শো করছে এটাতে পার্টিসিপেট করা। তো স্কোপ আর দেয়ার, কিন্তু আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্টগুলি জানতে হবে যে আপনারা কি চান, আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট, আপনাদেরকে কিভাবে আমরা ফেসিলিটেট করতে পারি। তাহলে দেখা যাবে যে আমাদের যথেষ্ট সুযোগ রয়ে গেছে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সাশ্রয়ী কর্মকাণ্ডকে অনেক বেশি পাবো। প্রথমেই অনুরোধ জানাই যে ডক্টর এ.কে.এম. শফিউল মজিদ, ভাইস চেয়ারম্যান, গ্রিন টেক ফাউন্ডেশন। I propose Madam Sir as Madam প্রতিমন্ত্রী ফাইন্যান্স মিনিস্ট্রি প্রাইভেট অফিসের সাথে তারা যেহেতু এখানে গভর্নমেন্টের অনেক অথরিটি আছে, এটা প্রাইভেট অফিসের সাথে এসডিজির সাথে এটাকে সম্পৃক্ত করে একটা ব্রডার ফ্রেমওয়ার্কে নিয়ে যাওয়াটা আমাদের প্রয়োজন। আপনার ফাইন্যান্স মান্থলি এটা এখন অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, ওই সমস্ত চ্যালেঞ্জ আমরা অতিক্রম করার চেষ্টা করবো। এবং একটা বড় চ্যালেঞ্জ ছিল যেটা সেনা এবং জিআইদের আমাদেরকে বলেছিল যে আপনারা কি বলে এই সাস্টেনেবল ফাইন্যান্সের জন্য সাস্টেনেবল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করে। এবং আমরা ডিমান্ড সাইড সাপ্লাই সাইড দুটি আমরা সার্ভে করেছি, ডক্টর আসান আহমেদের নেতৃত্বে সে প্রজেক্ট হয়েছিল। দেন উই ফর্মুলেটেড ওয়ান ট্রেনিং প্রোগ্রাম এবং অ্যাকর্ডিংলি আমরা সেগুলো এখন আমরা ডেলিভারিও দিয়ে যাচ্ছি। আমরা দরকার হলে ভবিষ্যতে মাহমুদ মালিকের সাথেও আমরা যোগাযোগ করবো এবং টেকনিক্যাল জিনিসগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। আমাদের কাজ হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। কোন ডিপোজিটের উপর ভিত্তি করে যদি অর্থ আপনার এক্ষেত্রে আগে আসেন, সেখানে কিন্তু মিসম্যাচ আছে। আপনারা দেখছেন যে এই সমস্ত প্রকল্পে ফিনান্সিং কিন্তু লং টার্ম ফিনান্সিং লাগে, এখানে হলো বড় ইনভেস্টমেন্ট লাগে। ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হলে কিন্তু আপনাদের আমি বলি যে এই সমস্ত প্রজেক্টে বা এই সমস্ত জিনিসে যদি ফান্ডিং করতে হয় তাহলে ব্যাংকগুলি এসছে অথবা যে সমস্ত ইন্ডাস্ট্রি বা যে সমস্ত এন্টারপ্রেনার এটা সুবিধা গ্রহণ করতে চায় তারা কিন্তু লং টার্ম বন্ড এটা রেজ করতে পারে। এটা কিন্তু আমাদের একটা সুবিধা রয়েছে। আমরা সোলারটাকে যদি আমরা এই মুহূর্তে মেজর ইস্যু ধরি, তো সোলার ইজ এ ল্যান্ড ইন্টেন্সিভ প্রজেক্ট। মিনিমাম আপনার 1 মেগাওয়াট ইঞ্জিনে প্রায় 3.5 থেকে 4 একর জমি লাগতেছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড হাংরি কান্ট্রি। At the cost of our food security, we cannot do that. মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে কোন এগ্রিকালচার ল্যান্ড কোন বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেওয়া যাবে না। তো সুতরাং আমরা যে সমস্ত ফেলো ল্যান্ড, যে সমস্ত চর যেখানে কোনো কিছু হচ্ছে না, এরকম জায়গাতে আমরা অনুমোদন দিচ্ছি। এবং সেই ক্ষেত্রে যেটা আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট এই স্ট্যান্ডার্ড চার্টার থেকে যেটা বলা হলো যে ল্যান্ড, ইয়েস ল্যান্ড ইজ এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ড ক্রয় প্রক্রিয়াটা আরো ডিফিকাল্ট। তো সুতরাং গভর্নমেন্ট নিজের থেকে কিন্তু এগুলো করতেছে পলিসি বাড়ানোর জন্য, এই সাপোর্ট দেওয়ার জন্য। সেটা কোনোদিন কোনো প্রজেক্ট বাড়িতে পারবে না, সেটা ম্যান্ডেটেড নাই। সেটা শুধু আপনাকে হেল্প করার জন্য পাইলট করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই যে এসডিজি ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের হিউজ ফাইন্যান্সিং প্রয়োজন।
$928 বিলিয়ন এটা প্রয়োজন হবে 2030 পর্যন্ত এডিশনাল, যা বর্তমানে টার্গেট আছে তার অতিরিক্ত। তো সেই পরিমাণ অর্থায়নের ব্যাপারে এত অর্থ সরকারের তরফ থেকে ইনভেস্টমেন্ট করা সম্ভব না কোনো ক্রমে। এখানকার ম্যাক্সিমাম অর্থায়ন বেসরকারি খাত থেকে আসতে হবে এবং সরকারের শুধুমাত্র কাজ হলো এই একটা পরিবেশ তৈরি করে দেওয়া যাতে বেসরকারি সংস্থাগুলো মানে বেসরকারি সেক্টর থেকে অর্থায়নটা এরকম ইনভেস্টমেন্টটা হয়। পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যে আদালতে স্বাক্ষর করেছেন সেটা হিউজ প্রসপেক্ট, হিউজ মানে শুধুমাত্র যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই তাদের ছাদগুলো ব্যবহার করে, অলরেডি শুরু করেছে। আপনারা শুনে খুশি হবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রি আমাদের পলিসি করার আগেই শুরু করেছে। তার মানে মার্কেট ইজ দেয়ার, অ্যাপিটাইট ইজ দেয়ার, শুধু আমরা একটু পিছিয়ে আছি। তারা শুরু করে দিয়েছে। তারপরে আমরা এখন নেট মিটারিং পলিসি চালু করেছি। শুধুমাত্র যে টেক্সটাইল এবং গার্মেন্টস এর ছাদগুলো ব্যবহার করলে একটা হিসাবে দেখা গেছে যে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখানে তৈরি করতে পারি। এখানে আপনার কি কোলাটেরাল লাগবে বলেন? শুধু লাগবে আপনাদের টেকনোলজির অ্যানালিসিস। গ্রিন টেক সাহায্য করার জন্য আরো আমাদের কাছে গ্রিন টেকেরও একটা অনেক কাজ চলছে। আমরা গ্রিন টেককে নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে জিরো নেট জিরো ক্যাম্পাস তৈরি করার আগিয়ে যাচ্ছে। প্রচুর কাজ আমাদের হচ্ছে, যেগুলি আমরা প্রকাশ করতে চাই। তারপরে হচ্ছে যে ডিআইবিএম এর ডিজি মহোদয় আসছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। তারপরে ইকুয়ালকে ধন্যবাদ জানাই। জিআইজেড কন্টিনিউয়াস আমাদের সাথে আছে, সেই জন্য ধন্যবাদ, সাধুবাদ এবং আপনাদের সকলকে সাধুবাদ জানাই। এই যে একদম টেকনোলজি প্রায় সর্বশেষ পর্যায়ে যে বিষয়টা আলোচনা হচ্ছে, কিউরিসিটি আছে বা জানি কম, তো এটা প্রয়োজন নেই আমার জানার দরকার। জানার জন্য আপনারা আছেন, আপনি কাজ করছেন। আমাদের আমি একটু অবাক লাগে, আমি সিভিল প্রশাসনে কাজ করেছি, কিন্তু আমাদের অফিসাররা বলতে যে এই সকল টেকনিক্যাল কাজে বেশ জ্ঞান অর্জন করেছেন, দর্শকের কথায় অর্জুনের কথা পরিষ্কার। এটা আমি ভেরি হ্যাপি। এই পরিবারের একজন বিগত দিনের সদস্য হিসাবে I feel confident we are in safe hands. ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য রাজনৈতিক করে কথা বলছি, যেহেতু রাজনীতি করি, আমরা মোটামুটি ধারণা করেছি প্রধানমন্ত্রী এবং আমরা সবাই চাচ্ছি একটা আধুনিক দেশ। 7% গ্রোথ, 9% গ্রোথ এগুলো আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হল একটা বেটার সোসাইটি, মডার্ন সোসাইটি, হিউম্যান সোসাইটি, যেখানে আমরা মোটামুটি সবার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারি। এটি যে এই এই 7 বা 9 না 6 ভাবে ওটা একটা ওয়ার্ক প্ল্যান, সেটা আমার মানে। যাই হোক, আজকে যে বিষয়টা এই শুনতে অনেক কথাবার্তা আমি শুনেছি, শুনলাম।